আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে ক্লাস 9-এর যে একদম প্রথম অনুশীলনী যেটা আছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা নিয়ে আমি আজকে পুরো ডিটেলসে এখানে আলোচনা করব। বাস্তব সংখ্যার যে অনুশীলনীটা রয়েছে সেই অনুশীলনীটাকে আমি দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে থিওরি বলতে পারো, যেটা সম্পূর্ণটাকে থিওরিটাকে একটা ক্লাসে ফার্স্ট পার্টে আমি বুঝিয়ে দেবো, আর সেকেন্ড পার্টে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব যে কোশ্চেন অ্যান্সারগুলো কেমন কেমন হতে পারে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো শুরু করার আগে কিছু কথা আছে। যেমন সংখ্যা যে তথ্যটা রয়েছে, এই সংখ্যা তথ্যটাকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি। সংখ্যা তত্ত্বটাকে মোটামুটি দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। তাহলে আমি কি বললাম? একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা কি হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা বলতে পারো। জটিল সংখ্যা, এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। তো আমাদের যে অনুশীলনীটা প্রথম যেটা আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, এইটা সংখ্যা তত্ত্বের। আর এটা আমাদের একটু হায়ার লেভেলে আছে, এটা আমাদের নেই আপাতত। তো এটার একটা এক্সাম্পল কেমন হতে পারে, এই সংখ্যাটা যে জটিল সংখ্যাটা বা কাল্পনিক সংখ্যাটা কেমন হতে পারে তার একটা এক্সাম্পল আমরা একটু দিই। দেখো, তোমরা এতদিন যে পড়াশুনো করেছো তার মধ্যে কখনো এই সংখ্যাটা দেখোনি যে রুটের মধ্যে নেগেটিভ। এটা তোমরা দেখোনি। এটা কি দেখেছো যে রুটের মধ্যে নেগেটিভ এসে? ক্লাস 10 পর্যন্ত এটা তোমাদের নেই, রুটের মধ্যে নেগেটিভ। এইটাকেই বলা হচ্ছে কি জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। তো এটার মান কত হয়? √-1 এর মান হয় i। এটা হচ্ছে i, ঠিক আছে? √-1 i। এটা তোমরা অত বুঝবে না, তবে এটা জাস্ট জানার জন্য আমি বলে দিলাম। রুটের মধ্যে যখন নেগেটিভ আসবে তখন সেটাকে আমরা কি বলবো? জটিল সংখ্যা বলতে পারি। তো এটা আমাদের আলোচনার বিষয় নয়, আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা। তো চলো এবারে মেন বিষয়ে আসা যাক। তো এবারে বাস্তব সংখ্যার অনেকগুলো ভাগ আছে। বাস্তব সংখ্যার অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো পরপর পরপর আমরা আসব। ইতিমধ্যেই সংখ্যা সম্পর্কে আমার একটা ভিডিও আছে, ওখানে প্রথমে দেখলে ইনিশিয়াল জায়গাটা তোমরা একটু বুঝতে পারবে আগের ক্লাসে। তারপরে এবারে ক্লাস 9-এ সেখান থেকে শুরু হচ্ছে। তো বাস্তব সংখ্যা শুরু করার আগে আমরা একটা কথা বলি। যেমন আমরা পড়তাম যে একে চন্দ্র, দুইয়ে পক্ষ, আগের ভিডিওতেও আমি এটা বলেছি। তারপরে ধরো আমাকে দোকানে গেলাম, আমাকে 5 টাকার একটা কিছু দাও, আমাকে 1 কিলো চাল দাও, আমি এত কিলোমিটার গেলাম, এখান থেকে এই পথটা হচ্ছে গতিবেগ এত ছিল এই পথের, এরকম একটা ব্যাপার যেগুলো আমরা আগে পড়েছি। বাস্তবে একটা জ্ঞান আমরা নিয়েছি এই সমস্ত সংখ্যার, মানে গণনা করেছি, যে সমস্ত সংখ্যা দিয়ে গণনা করেছি। চাঁদ একটা, আমি আমার উচ্চতা হচ্ছে 6 ফুট, এরকমভাবে একটা গণনা করেছি। সেই গণনার যে সংখ্যাগুলো, যে গণনা করা প্রথমে আমরা যেগুলো শিখেছিলাম গণনা করতে, সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখানে গণনা করার সংখ্যা কোনগুলো শিখেছিলাম? ধরো আমি প্রথমে যখন শিখেছিলাম একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, এরকমভাবে শিখেছিলাম। তাহলে এখানে হচ্ছে 1 থেকে আমি শুরু করেছিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, আমি আর লিখছি না, এরকম ভাবে এটা চলছে। মানে এটা যত দূর যাওয়া যায়, এটা যত দূর ইচ্ছা যাওয়া যায়। তো এই সমস্ত যে গণনার সংখ্যাগুলো আমরা লিখেছিলাম, যে গণনার সংখ্যাগুলো জেনেছিলাম প্রথমে, এই সমস্ত গণনার সংখ্যাগুলো যা আছে এইগুলো প্রথমে আমরা এরকম শিখেছিলাম। প্রথমে কিন্তু ভগ্নাংশের ব্যাপার ট্যাপারগুলো আমাদের আসেনি। তো এইগুলোকে আমরা প্রথমে একদম ইনিশিয়াল স্টেজে শিখেছিলাম, যেগুলো দিয়ে আমরা গণনা করতাম। তাহলে এই গণনার সংখ্যাগুলোকে আমরা কি বলবো? এই গণনার সংখ্যাগুলোকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা। এগুলোকে বলছি স্বাভাবিক সংখ্যা। এইগুলোকে বলছি স্বাভাবিক সংখ্যা।
তো এখানে কিছু প্রশ্ন থাকতে পারে যে স্বাভাবিক সংখ্যা, প্রথম স্বাভাবিক সংখ্যা কোনটি? তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যা হচ্ছে এখানে এক। তাহলে একটা যেহেতু প্রথম আছে, তাহলে এটা হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা। প্রথম স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক। আর স্বাভাবিক সংখ্যার যদি বলে শেষ স্বাভাবিক সংখ্যা কোনটি, তাহলে এইখানে কিন্তু শেষ স্বাভাবিক সংখ্যা আমাদের বলা সম্ভব নয়, কেননা তুমি যেটা বলবে তার সঙ্গে এক যোগ করলে আর একটা পরের নাম্বার পেয়ে যাব, তুমি সেটা যা আরেকটা বলবে তার সঙ্গে এক যোগ করলে আমি পরের নাম্বার পেয়ে যাব, সেই জন্য স্বাভাবিক সংখ্যার শেষটা বলা সম্ভব নয়। তুমি বললো তুমি একটা বললে যে 1,00,001, আমি বললাম তার সঙ্গে এক যোগ করে দাও 1,02,000। তুমি বললে 1,05,20,000, আমি বললাম তার সঙ্গে এক যোগ করে দাও, তাহলে 1,05,21,000। এরকম ভাবে কোনো স্বাভাবিক সংখ্যার শেষ নাম্বারটা বলা সম্ভব নয়। এবার যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাহলে এর একটা ইংরেজি নাম আছে। ইংরেজি নামটা কি? ন্যাচারাল নাম্বার। এর নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। তো এর হচ্ছে ইংরেজি নামটা আমরা পেয়ে গেলাম ন্যাচারাল নাম্বার। তো এই সংখ্যা, এই যে দলটা আছে, এই যে দল, এই 1 2 3 4 5 6 করে এরকম একটা দল আছে, এই দলটাকে আমরা কোন অক্ষর দিয়ে সূচিত করব? এটা হচ্ছে ইংরেজি। এটা মনে রাখার একটা বিষয়, এটা কোনো প্রপার্টিজ না। এখানে দেখো যে এন, প্রথমে কি আছে? ন্যাচারাল নাম্বারের এন আছে। তাহলে এই সংখ্যার দলটাকে ইংরেজি বড় হাতের এন অক্ষর দ্বারা সূচিত করা হয়। ইংরেজি বড় হাতের সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে ইংরেজি বড় হাতের এন মানে বুঝবো আমরা কি? স্বাভাবিক সংখ্যার দল, বা স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যদি বলে দেয় পার্টিকুলারলি, তো এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার দল, যেটাকে আমরা কি ইংরেজি বড় হাতের এন দিয়ে ডিনোট করি বা সূচিত করা হয়। যেমন এটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, এগুলো তোমাদের ইংরেজি টার্মগুলো জানতে হবে, পরে ভবিষ্যতে এগুলো কাজে লাগবে। তো যেহেতু এনটা হচ্ছে প্রথম শুরু হচ্ছে, সেই জন্য এটাকে আমরা কি দিয়ে সূচিত করছি? এন দিয়ে সূচিত করছি। আর এর যে দলটাকে আমরা কি করছি? একটা গোল, একটা সার্কেল করে নিচ্ছি। এই সার্কেলের মধ্যে আমি কি বললাম? যে 1 2 3 4 5 এরকম ভাবে ডট 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 এটা চলছে। তাহলে এই সার্কেলটাকে কি বলছি আমরা? এই সার্কেলের মধ্যে যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে এন। এই সার্কেলের মধ্যে যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে এন। এটা হচ্ছে আমাদের কি গেল? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার দলটা গেল, বা স্বাভাবিক সংখ্যাটা গেল। তো এবারে আমরা আসব কি? স্বাভাবিক সংখ্যার পরে দেখো এইখানে আমাদের কিটা বাদ গেছে? জিরোটা বাদ গেছে। দেখো এখানে জিরো বাদ গেছে। তো এবার জিরোটাকে যদি স্বাভাবিক সংখ্যার সঙ্গে যোগ করে দিই, স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি জিরোটাকে যোগ করে দিই, তাহলে কি সংখ্যা পাবো আমরা? চলো তো দেখা যাক। স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা জিরোটা যোগ করি, তাহলে এটা আমি মুছে দিলাম। এবার দেখো এটা স্বাভাবিক সংখ্যা ছিল, তো এইখানে আমি কি করলাম? এর সঙ্গে আগে জিরোটাকে যোগ করে দিলাম। তাহলে এখানে জিরো যোগ করে দিলাম। দেওয়ার পরে স্বাভাবিক সংখ্যাটা যেটা ছিল সেটাকে আমি বসিয়ে দিলাম। তাহলে কোথার থেকে ছিল? 1 2 3 5 6 এরকম ভাবে কি হচ্ছে? চলছে, এরকম ভাবে চলছে। তো কি করলাম? শুধু স্বাভাবিক সংখ্যার আগে একটা জিরো আমি যোগ করে দিলাম। তো এই জিরো যোগ করার ফলে এই যে সংখ্যার দলটা পেলাম, এটা তো এখন স্বাভাবিক সংখ্যা হচ্ছে না, কারণ স্বাভাবিক সংখ্যার প্রথম নাম্বারটাই হচ্ছে কত বলেছিলাম? 1। স্বাভাবিক সংখ্যার প্রথম নাম্বারটাই 1, কিন্তু এখানে প্রথম নাম্বারটা 1 নেই। এটা গণনার ক্ষেত্রেও কাজে লাগে না জিরোটাকে। তো এখানে আমরা কি করব? যে এবারে এই যে দলটা পেলাম, তাহলে এটাকে কি সংখ্যা বলবো? যে শূন্যটাকে স্বাভাবিক সংখ্যার আগে যোগ করার পরে যে দলটা পেলাম, এটাকে কি সংখ্যা বলবো? অখণ্ড সংখ্যা বলবো। এটাকে বলবো অখণ্ড সংখ্যা। এটাকে বলছি অখণ্ড সংখ্যা। তো এই অখণ্ড সংখ্যাকে আমরা কি বলি? ইংরেজিতে হোল নাম্বার বলা হয়। এটাকে বলা হয় হোল নাম্বার। হোল নাম্বার। তো এখানে দেখো, যেহেতু এই অখণ্ড সংখ্যাটাকে আমরা ইংরেজিতে হোল নাম্বার বলছি, আর এর প্রথম অক্ষরটা কি আছে? ইংরেজি বড় হাতের ডাব্লিউ আছে। তো এটাকে আমরা কোন ইংরেজি বড় হাতের ডাব্লিউ দিয়ে সূচিত করব? হোল নাম্বারের যে দলটা আছে এটাকে আমরা কি করব? ইংরেজি বড় হাতের
ডাব্লু দিয়ে সূচিত করব। তো এইখানে আমি কি পেলাম, যে স্বাভাবিক সংখ্যার সঙ্গে আমি কি যোগ করলাম, মানে আগে একটা জিরোটাকে আমি বসিয়ে দিলাম স্বাভাবিক সংখ্যার আগে। তো এইবারে যে সংখ্যার দলটা পেলাম সেটা কি পেলাম, অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যাকে আমরা ইংরেজিতে কি বলছি, হোল নাম্বার। তা হোল নাম্বারের প্রথম অক্ষরটা কি আছে, ডাব্লু আছে, সেই জন্য এটাকে আমরা কি বললাম, কি দিয়ে সূচিত করলাম, ডব্লু দিয়ে সূচিত করলাম। এটা কিন্তু কোনো প্রপার্টিজ না, এটা জাস্ট মনে রাখার বিষয় যে এর প্রথম অক্ষরটা হচ্ছে ডাব্লু, এই ডাব্লু, সেই জন্য এটাকে ডাব্লু দিয়ে সূচিত কর। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকম আসবে না, ঠিক আছে, এটা মনে রাখার জন্য বলে দিলাম। প্রথম দুটো এরকম আসলো। এবারে হচ্ছে দেখো এইখানে যে আমরা অখণ্ড সংখ্যার দলটা পেলাম, এই অখণ্ড সংখ্যার দলে কি আছে, প্রথম নাম্বারটা কি আছে, জিরো আছে। তাহলে ফার্স্ট অখণ্ড সংখ্যা কোনটি, বা সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কোনটি, জিরো। তাহলে সব থেকে বড় অখণ্ড সংখ্যা কোনটি, এখানেও ঠিক ওর মতোই স্বাভাবিক সংখ্যার মতোই কাজ হবে, এটা বলা সম্ভব নয়। তুমি যেটা বলবে তার সঙ্গে আমি এক যোগ করে দেবো, পরের নাম্বারটা পেয়ে যাব। তাহলে এটা গেল একটা হচ্ছে, প্রথমে কি বললাম, এটা গেল স্বাভাবিক সংখ্যা, এটা গেল অখণ্ড সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যা ছাড়াও আর কি বাকি আছে বলো তো। এই দুটো সংখ্যা ছাড়াও এখানে একটা জিনিস খেয়াল করবে, এইখানে যে সংখ্যাগুলো লিখেছিলাম এইগুলো সব ধনাত্মক সংখ্যা ছিল, ঠিক আছে। এইখানে যে সংখ্যাগুলো লিখেছি এটা জিরো বাদ দিয়ে বাকি সমস্তগুলো ধনাত্মক সংখ্যা। জিরো কি সংখ্যা সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে, জিরো সম্পর্কে ডিটেলস বলা আছে ওখানে। তো এখানে আমি আর অত আসছি না। তাহলে জিরোটা বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে জিরো হলো মানে জিরো ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়, তাহলে বাকি যেগুলো এসছে ধনাত্মক। তাহলে জিরো আর ধনাত্মক সংখ্যাগুলো আমি পেলাম। তো বাকি সংখ্যাগুলো কি আছে, এবার ঋণাত্মক সংখ্যাগুলো পড়ে আছে। তো ঋণাত্মক সংখ্যাগুলো এবারকে আমাদের লিখতে হবে। তো এইখানে দেখবে পরপর আমি সাজাবো, পরপর সাজাবো, মানে এটা ছিল প্রথমে আমি কি বলেছিলাম, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সঙ্গে জিরো নিয়ে, দেখো স্বাভাবিক সংখ্যাটাও আছে, তার সঙ্গে আমি জিরো নিয়েছি। তাহলে এটা কি পেলাম, অখণ্ড সংখ্যা। এবার এই সংখ্যাগুলোও থাকবে, মানে অখণ্ড সংখ্যাগুলোও থাকবে। তারপরে আমি কি নেব, মাইনাস সংখ্যাগুলো নেব। তাহলে সেটাকে আমরা কি বলবো, চলো দেখা যাক। তো দেখো এবারে আমরা প্রথমে আগে কি পেলাম, জিরো পেলাম, ওয়ান পেলাম, 2, 3, 4, 5, এরকম ভাবে কি হচ্ছে চলছিল সংখ্যাটা। এটাকে কি পেয়েছিলাম আমরা, অখণ্ড সংখ্যা। এবার আমি বলছি এর সঙ্গে যদি নেগেটিভ সংখ্যাগুলোকে যোগ করা হয়, মানে এখানে কি করলাম, নেগেটিভ সংখ্যা কত, -1, -2, -3, এরকম ভাবে কি হচ্ছে চলছে। তো আমি এর সঙ্গে কি করলাম, নেগেটিভ সংখ্যাগুলোকে যোগ করে দিলাম। তাহলে এটা কি পেলাম বলো তো, বলতে পারছো, বুঝতে পারছো এটা কি, ক্লাস 6 থেকে শিখেছো তোমরা, এটা হচ্ছে সংখ্যা রেখা পেলাম, ঠিক আছে। এটাকে কি পেলাম, সংখ্যা রেখা পেলাম। তো এই যে সংখ্যা রেখায় দেখবে মিডল পজিশনে কি থাকে, জিরো থাকে। ডান দিকের সংখ্যাগুলো সব কি হয়, পজিটিভ সংখ্যা হয়। বাঁ দিকের সংখ্যাগুলো সব কি হয়, নেগেটিভ সংখ্যা হয়। এই যে পুরো দলটা পেলাম, পজিটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা এবং জিরো, এই যে দলটা পেলাম, এই দলটাকে বলা হয় কি, ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারের দল। এবারে এইখানে তোমরা বলবে যে ইন্টিজার নাম্বার যেহেতু আই দিয়ে শুরু হচ্ছে, তাহলে এই দলটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, আই দিয়ে না। এইখানে হচ্ছে ব্যতিক্রম, হচ্ছে এটা হচ্ছে জেড দিয়ে প্রকাশ করা হয়, ইংরেজি বড় হাতের জেড দিয়ে এটাকে প্রকাশ করা হয়। ইন্টিজার নাম্বারটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, ইংরেজি বড় হাতের জেড দিয়ে। এটা তো ইংরেজি নাম গেলে, বাংলা নাম কি হচ্ছে, এটার বাংলা নাম তোমরা আগেই শিখে এসছো, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটাকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা। এটাকে বলা হচ্ছে কি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি, আস্ত, যেটাকে বলা হয় আস্ত সংখ্যা। দেখবে একটা আস্ত ইট, সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। দুটো আস্ত ইট, দুটো পূর্ণ সংখ্যা, দুটোকে ভেঙে দিলাম, তাহলে সেটা কি হয়ে গেল, পূর্ণ সংখ্যা থাকলো, পূর্ণ ইট থাকলো, আস্ত ইট থাকলো, ভেঙে গেল, গুঁড়ো হয়ে গেল, তাহলে সেটা কি ভগ্নাংশ হয়ে গেল। এইখানে দেখবে কোনো ভগ্নাংশ টাইপের সংখ্যা নেই, এগুলো সব হচ্ছে গোটা সংখ্যা। সেই জন্য এখানে কি বলা হচ্ছে, এগুলোকে পূর্ণ সংখ্যা বলা হচ্ছে, ঠিক আছে। তো এইটাকে এখানে কি কি সংখ্যা মিলিয়ে মিলিয়ে হচ্ছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যাটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, সমস্তগুলো নেওয়া হচ্ছে। জিরো নেওয়া হচ্ছে যেটা ধনাত্মকও নয়
ঋণাত্মকও নয়। আর একটা কি নেওয়া হচ্ছে, এখানে ঋণাত্মক সংখ্যাগুলো নেওয়া হচ্ছে। এইগুলো সমস্তগুলো মিলিয়েই কি হচ্ছে, ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর পূর্ণ সংখ্যাকে কোন অক্ষর দিয়ে প্রকাশ করা হচ্ছে, ইংরেজি বড় হাতের জেড অক্ষর দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখানে অনেক ছোট ছোট প্রশ্ন আছে, সেগুলো আমি নেক্সট সেকেন্ড পার্টে যে ভিডিওটা করব সেই ভিডিওতে কোশ্চেন নিয়ে আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, তো এবারে এসো, এগুলো গেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার যে ভগ্নাংশ টাইপের সংখ্যাগুলো থাকবে তাদেরকে আমরা কি নামে ডাকবো? এগুলো তো সব পূর্ণ সংখ্যার নাম চলে গেল। প্রথমে স্বাভাবিক সংখ্যা পেলাম, অখণ্ড সংখ্যা পেলাম, পূর্ণ সংখ্যা পেলাম, তাহলে এবার ভগ্নাংশ টাইপের সংখ্যাগুলোরও তো একটা নাম থাকা দরকার। তাহলে সেটা কি হতে পারে, চলো এবার দেখা যাক সেটা কি হবে। তো এবারে আসছে মূলদ সংখ্যা। কি সংখ্যা আসছে? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কাকে বলছে? যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। মানে এরকম এরকম আকারে ওপরে একটা সংখ্যা থাকবে যেটা হবে পি, আর নিচে একটা সংখ্যা থাকবে যেটা হবে কিউ। পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারবো। ঠিক আছে, এবং পি কিউটা কোন সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা হবে। পি কিউটা যে পূর্ণ সংখ্যার দল আমরা পেয়েছি না, পজিটিভ সংখ্যা 0 আর নেগেটিভ সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা হবে। তাহলে পি কিউ কি হচ্ছে? পি আর কিউটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এক্সাম্পল দিলে বুঝতে পারবে পি আর কিউটা কি কোন সংখ্যা হচ্ছে। পি আর কিউটা হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যা। ঠিক আছে, যে কোনো সংখ্যা, কিন্তু এখানে একটা শর্ত আছে যে কিউটা 0 বাদ দিয়ে যে কোনো পূর্ণ সংখ্যা। কিউটা 0 হলে চলবে না, কিউটা 0 হলে চলবে না। তাহলে কিউটা নট ইজ ইকুয়াল টু 0, মানে কিউটা হচ্ছে 0 বাদ দিয়ে যে কোনো একটা পূর্ণ সংখ্যা হতে হবে। 0 বাদ দিয়ে সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে কোনো একটা পূর্ণ সংখ্যা হতে হবে 0 বাদ দিয়ে। তাহলে সংজ্ঞাটা কি বলছে? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0, সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। এবার উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো পির জায়গায় আমি নিয়ে নিলাম একটা সংখ্যা, আমি পির জায়গায় নিয়ে নিলাম 2 আর কিউ এর জায়গায় নিয়ে নিলাম 3। তাহলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলে কি হবে? দেখো ওপরে হচ্ছে কত, পি মানে 2 আর কিউ মানে কত হচ্ছে 3। তাহলে এই 2/3 এটাকেই কি বলবো আমরা? মূলদ সংখ্যা বলবো। তোমরা মনে করো এখানে পির জায়গায় -3 নিলে, পির জায়গায় কত নিলে? -3, আর কিউ এর জায়গায় কত নিলে? 7 নিলে, তাহলে -3/7। এটাও হচ্ছে কি মূলদ সংখ্যা। ঠিক আছে, নিচে যেন 0 না হয়, কিউটা 0 না হয়, নিচেরটা কখনো 0 হবে না। এবার কেন 0 হবে না, কি বৃত্তান্ত, সেটা নিয়ে 0 সম্পর্কে একটা ভিডিও আছে, সেটা দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে আর কথা বাড়াচ্ছি না, মানে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, তাহলে এখানে আর বেশি কথা বলছি না। ওই ভিডিওটা একটু এখান থেকে পজ করে ওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কেন 0 হবে না নিচে। ঠিক আছে, এটা ডিটেলসে বলা আছে ওই ভিডিওতে। তো চলো, এটা গেল মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে, যে মূলদ সংখ্যা কাকে বলে। তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউটা হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যা, আর কিউটা 0 বাদ দিয়ে যে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাহলে সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলছি? মূলদ সংখ্যা। এখানে আরো কিছু প্রশ্ন আসবে, যেমন 2টাকে কি আমরা মূলদ সংখ্যা বলতে পারবো? একটু ভাবনা চিন্তা করে দেখো, 2টাকে বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। কেন? কেননা আমরা জানি যে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে কি থাকে? 1 থাকে। তাহলে এই সংখ্যার নিচে কিছু নেই মানে কি আছে? একটা 1 আছে। তাহলে দেখো এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, গেছে। তাহলে পিটা কত হচ্ছে? 2, আর কিউটা কত হচ্ছে? 1। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। আবার কিউটা যেহেতু 0 নয়, কিউটা 1, তো তাহলে 0 নয়, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সমস্ত পূর্ণ সংখ্যাগুলোই কিন্তু মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা দেখো -2, -2 এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে এটাকেও আমরা কি বলতে পারি? মূলদ সংখ্যা। 0 নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে 0টাও কি হবে? মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, 0টাও কি হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে সমস্ত পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, মূলদ সংখ্যাটাকে এবারে আমরা ইংরেজি
নামটা কি? রেশনাল নাম্বার। ঠিক আছে, মূলদ সংখ্যার ইংরেজি নামটা হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার। তো এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এটাকে কি, এটাও কিন্তু আর দিয়ে প্রকাশ করা হয় না, এটাকে আমরা প্রকাশ করি ইংরেজি বড় হাতের কিউ দিয়ে। ইংরেজি বড় হাতের কিউ দিয়ে, এটা মনে রাখবে, ইংরেজি বড় হাতের কিউ দিয়ে এটাকে আমরা প্রকাশ করি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা গেছে। মূলদ সংখ্যার পরে আমাদের আছে অমূলদ সংখ্যা। তাছাড়াও এর মধ্যে কিছু ছোট ছোট আরও কিছু সংজ্ঞা টাইপের আছে। আমি অমূলদ সংখ্যাটা বলে নিয়ে তারপরে তার মধ্যে চলে আসবো। ঠিক আছে, আগে মেন পার্টগুলো আমি বলে নিই, নিয়ে তার মধ্যে যে সাব পার্টগুলো আছে সেগুলো বলবো। তো চলো এবারে আসা যাক আমাদের অমূলদ সংখ্যায়। তো দেখো এখানে হচ্ছে 400 বিসি মানে বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে আমাদের এটা পিথাগোরাসের কিছু অনুগামী ছিলেন, তারা এই অমূলদ সংখ্যার একটা ধারণা দিয়েছিলেন। তো এই অমূলদ সংখ্যা কাকে বলা হয়? মূলদ সংখ্যার সংজ্ঞা আর অমূলদ সংখ্যার সংজ্ঞার মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নায়ের, না দন্তান্ন একার না, একটা প্রকাশ করা যায় আর একটা হচ্ছে প্রকাশ করা যায় না, বাকি সমস্তটাই একই। তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞায় কি বলেছিলাম? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আর এইখানে অমূলদ সংখ্যার ক্ষেত্রে কি হবে? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তা আমরা অমূলদ সংখ্যার সংজ্ঞাটা কি বলবো? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে হচ্ছে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0, তাদেরকে কি বলবো? অমূলদ সংখ্যা বলবো। তাহলে কি বলছি? অমূলদ সংখ্যার ক্ষেত্রে যে সমস্ত সংখ্যাকে এখানে হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রথমে হচ্ছে পি তারপরে বাই কিউ, এটাকে প্রকাশ করা যায় না। যায় না, ঠিক আছে, যেখানে প্রকাশ করা যাচ্ছে না। পি কিউটা কি হচ্ছে? পূর্ণ সংখ্যা, আর কিউ নট ইজ ইকুয়াল টু 0, মানে সমস্তটাই একই, শুধু প্রকাশ করা যায় আর যায় না, না আর একটা পার্থক্য। তাদেরকে কি বলছি আমরা? অমূলদ সংখ্যা বলছি। তো অমূলদ সংখ্যার উদাহরণগুলো কি কি হতে পারে? তোমরা ইতিমধ্যেই জানো অমূলদ সংখ্যার উদাহরণ কি কি হতে পারে। এটার আচ্ছা, আর এটার ইংরেজি নাম হচ্ছে ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার, এটার ইংরেজি নাম হলো ইররেশনাল নাম্বার। তো এখানে অমূলদ সংখ্যা কি কি আছে, কেমন টাইপের সংখ্যাগুলো আছে অমূলদ সংখ্যা? আমরা তো সমস্ত পূর্ণ সংখ্যাগুলো দেখে নিয়েছি আগে, তো অমূলদ সংখ্যাগুলো বা ভগ্নাংশ টাইপের সংখ্যাগুলো দেখে নিলাম কার মধ্যে? মূলদ সংখ্যার মধ্যে। তো এবার অমূলদ সংখ্যার মধ্যে কি আছে? এইগুলো, যেমন √2, √3, √7, ঠিক আছে, এই টাইপের সংখ্যা। তারপরে এরকম উদাহরণ হতে পারে 0.01, 001, 000, 1, তারপরে 4টে 01, এরকম ভাবে সিকোয়েন্স অনুযায়ী বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে কি বলবো আমরা? অমূলদ সংখ্যা বলবো। এই সমস্ত সংখ্যাগুলোকে বলবো অমূলদ সংখ্যা। তো এইখানে দেখো একটা বিষয় এখানে জানার আছে যে √2, √3, √7 এইগুলোকে অমূলদ সংখ্যা বলছি, কিন্তু যদি √9 করি বা √4 করি তার ক্ষেত্রে কি হবে? √4 করলে দেখো একটা জিনিস এখানে দেখে নাও, যে √4 যদি করি তাহলে √4 মানে কত হবে? √4 মানে হচ্ছে 2 আসবে। আর 2টা আমরা কি জানি? 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। মানে √9 করলে কত হবে? 3 হবে। 3 মানে 3টা কি হচ্ছে? পূর্ণ সংখ্যা হচ্ছে, 3টা কি হয়ে যাবে? মূলদ সংখ্যা হয়ে যাবে। তো এটা কি বলবো? যে সমস্ত যে কোনো পূর্ণবর্গ সংখ্যা রুট ছাড়া সমস্ত সংখ্যার রুটগুলো হচ্ছে কি? অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা রুট ছাড়া সমস্ত সংখ্যা রুটই হচ্ছে অমূলদ সংখ্যা, এটা মাথায় রাখবে। তো অমূলদ সংখ্যা কাকে বললাম? যে যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, প্রকাশ করা যায় না, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0, তাদেরকে কি বলছি? অমূলদ সংখ্যা বলছি।
তো এবারে অমূলদ সংখ্যার আবার দুটো ভাগ আছে, ঠিক আছে, অমূলদ সংখ্যার আবার দুটো ভাগ আছে। চলো সেই ভাগগুলো এবার আসা যাক। তো এখানে অমূলদ সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। একটা ফার্স্ট হচ্ছে, 1 নম্বর হচ্ছে বীজীয় অমূলদ সংখ্যা। একটা হচ্ছে বীজীয় অমূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অবীজীয় বা তুরীয় অমূলদ সংখ্যা। 2 নম্বর, বা অবীজীয় বা তুরীয় অমূলদ সংখ্যা। তো এই হচ্ছে দুটো ভাগ অমূলদ সংখ্যা, বীজীয় অমূলদ সংখ্যা আর অবীজীয় বা তুরীয় অমূলদ সংখ্যা। তো বীজীয় অমূলদ সংখ্যা কাকে বলবো আমরা? বীজীয় অমূলদ সংখ্যা যে সমস্ত অমূলদ সংখ্যা পূর্ণ সংখ্যার সহগযুক্ত বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজ হতে পারে, ঠিক আছে। পূর্ণ সংখ্যার সহগযুক্ত বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজ হতে পারে, তাদেরকে কি বলবো আমরা? বীজীয় অমূলদ সংখ্যা। এবার বহুপদী সংখ্যামালা তোমাদের এক্ষুনি নেই, একটু বাদে কিছু চ্যাপ্টার পরে তোমাদের বহুপদী সংখ্যামালা আছে, সেখানে যে সংখ্যামালায় আর কি অনেকগুলো পদ থাকে তাদেরকে বহুপদী বলা হয় সিম্পল ভাষা। এবার সেটা ডিটেলসে আছে, পরের অনুশীলনীতে সেটা জেনে নেবে। যেমন একটা উদাহরণ হিসাবে বলতে যদি বলি, তো এখানে এক্স স্কোয়ার, আমরা কোনটা বলছি? আমরা বীজীয়টা বলছি এখন, বীজীয়। তাহলে কালো কালি দিয়ে করি, বীজীয়টা বলছি। ধরো এক্স স্কোয়ার মাইনাস 11 সমান সমান 0। এটা একটা বহুপদী সংখ্যামালা, পূর্ণ সংখ্যার সহগযুক্ত। এখানে কি এক্স এর সহগ কিছু নেই, মানে 1 আছে, তাহলে সেটাও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তা সহগযুক্ত বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজ হতে পারে যে সমস্ত সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার সহগযুক্ত বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজ হতে পারে, এটা হচ্ছে একটা সমীকরণ, এর বীজ হতে পারে, তাদেরকে কি বলবো? বীজীয় বা তুরীয় অমূলদ সংখ্যা। এবার এটার বীজ কি হবে যদি আমরা এখান থেকে বার করি? তো এটাকে ধরো এক্স স্কোয়ার সমান সমান কি করলাম? 11 করলাম, ঠিক আছে। এক্স স্কোয়ার সমান সমান এটা ওদিকে নিয়ে গেলাম, 11 করলাম, তাহলে এক্স সমান সমান কি হবে? প্লাস মাইনাস √11 হবে। তো এই √11 এটাকেই বলা হচ্ছে, √যে 11টাকেই বলা হচ্ছে কি, যে হচ্ছে এই বীজীয় অমূলদ সংখ্যা। √11টাকে বলা হচ্ছে বীজীয় অমূলদ সংখ্যা। √2 এটাকেও বলা হবে বীজীয়, √3 এটাকেও বলা হবে বীজীয়, √5 এটাকেও বলা হবে বীজীয়। এই সমস্ত অমূলদ সংখ্যাগুলোকে কি বলা হবে? বীজীয় বলা হবে। কেন বীজীয় বলা হচ্ছে? এটা একটা পূর্ণ সংখ্যার সহগযুক্ত বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজ হবে, সেই জন্য বীজ হতে পারে, সেই জন্য এদেরকে কি বলা হচ্ছে? বীজীয় অমূলদ সংখ্যা। আর অবীজীয় বা তুরীয় অমূলদ সংখ্যা কাদের বলা হচ্ছে? যে সমস্ত অমূলদ সংখ্যা পূর্ণ সংখ্যার সহগযুক্ত বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজ হতে পারবে না, তাদেরকে কি বলা হচ্ছে? তুরীয় অমূলদ সংখ্যা। তুরীয় অমূলদ সংখ্যা বা অবীজীয় অমূলদ সংখ্যার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে পাই আর একটা হচ্ছে ই। পাইটা তোমরা ইতিমধ্যেই জানো। তো দেখো এই অবীজীয়র মধ্যে কি আসছে? পাই আসছে আর ই আসছে। পাইটা তোমরা ইতিমধ্যেই জানো যে পাইয়ের মান কি হয়, 22/7 লেখা হয়, কিন্তু 22/7টা হচ্ছে পায়ের কাছাকাছি মান, এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। পাই হচ্ছে অমূলদ সংখ্যা, 22/7 কি হয়? মূলদ সংখ্যা হয়, ঠিক আছে। পায়ের মান আমরা ধরে নিই 22/7, কিন্তু 22/7 নয়, ওটা হচ্ছে কাছাকাছি মান পায়ের 22/7টা। কেননা 22/7 যদি আমরা বলি তাহলে সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে, কেননা 22টাকে আমরা পি ধরবো আর 7টাকে কিউ ধরবো, তাহলে p/q আকারে প্রকাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য পায়ের মানটা হচ্ছে অমূলদ সংখ্যা। এবার এইটা হচ্ছে পাই আর ইটা তোমাদের লগ যখন শিখবে তখন একটু ধারণা আছে ওখানে, এখন আপাতত আমি যাচ্ছি না, লগ একদম শেষ চ্যাপ্টারে আছে। তো এইটা মনে রাখবে যে তুরীয় বা অবীজীয় অমূলদ সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। তুরীয় বা অবীজীয় অমূলদ সংখ্যা কি হচ্ছে? পাই আর ই, ঠিক আছে। তো এইখানে এই পাই আর ই চলে গেল। আর বীজীয় অমূলদ সংখ্যার ক্ষেত্রে কি বলেছিলাম? যে কোনো পূর্ণবর্গ সংখ্যা বাদ দিয়ে যে কোনো সংখ্যা রুটটা হচ্ছে বীজীয় অমূলদ সংখ্যা। আর অবীজীয় অমূলদ সংখ্যাগুলো কি হচ্ছে? দুটোই আছে, পাই আর ই। আচ্ছা, এখানে অবীজীয় কেন বলা হচ্ছে? এখানে অবীজীয় কেন বলা হচ্ছে একটু বলে দিই। ধরো এখানে যে এক্স স্কোয়ার 2x² - 4 সমান সমান 0,
এই একটা সমীকরণ, পূর্ণ সংখ্যার সহগযুক্ত বহুপদী সংখ্যামালার একটা সমীকরণ। তাহলে এই সমীকরণটার এরকম টাইপের যে সমস্ত সমীকরণগুলো আসবে, এরকম টাইপের যে সমস্ত সমীকরণগুলো আসবে, তার ক্ষেত্রে কখনোই এই পাই আর ইটা এর বীজ আসতে পারবে না। পাই আর ইটা ওই পূর্ণ সংখ্যা সহগযুক্ত বহুপদী সংখ্যামালার বীজ আসবে না। সেই জন্য এটাকে কি বলা হয়? অবীজীয় বা তুরীয় অমূলক সংখ্যা। তো চলো এবারে এগুলো তো গেল মোটামুটি আমাদের এই যে মেন ভাগগুলো চলে গেল, যেমন আমাদের যে বাস্তব সংখ্যার মেন ভাগ, তাহলে বাস্তব সংখ্যার মেন ভাগগুলো কি পেলাম এবার একটু লিখে নিই এখানে। তো এবারে বোর্ডে দেখে নাও, বোর্ডে কি আছে দেখো। বোর্ডে প্রথমে হচ্ছে আমরা শিখেছি স্বাভাবিক সংখ্যা, তারপরে শিখেছি অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 এরকম ভাবে চলছে, এটা স্বাভাবিক সংখ্যা। তারপরে আসছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যার আগে 0 একটা যোগ করে দিলাম, 0 1 2 3 4 5 6 চলছে, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যাগুলো পুরো নিয়ে নিলাম, সঙ্গে নেগেটিভ সংখ্যাগুলো নিলাম, মানে ঋণাত্মক সংখ্যাগুলো, যেমন -1 -2 -3, মানে মূল কথা হচ্ছে সংখ্যা রেখা যেটা আছে, সংখ্যা রেখা। আমাদের যে এতে সংখ্যা রেখা যেটা শিখেছি, মানে ক্লাস 6-এ যে সংখ্যা রেখাটা শিখেছি, সেই সংখ্যা রেখায় যে সমস্ত নাম্বারগুলো আছে সেইগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে মূলদ সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p/q পূর্ণ সংখ্যা, q ≠ 0, তাদেরকে কি বলছি? মূলদ সংখ্যা। এবারে তারপরে আসছে কি? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলছি? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p/q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, তাদেরকে কি বলছি? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে বীজীয় অমূলদ সংখ্যা আর একটা হচ্ছে অবীজীয় বা তুরীয় অমূলদ সংখ্যা। বীজীয় অমূলদ সংখ্যা কাকে বলছে? যে সমস্ত অমূলদ সংখ্যা পূর্ণ সংখ্যার সহগযুক্ত বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজ হতে পারে, তাদেরকে কি বলা হচ্ছে? বীজীয় অমূলদ সংখ্যা। আর যে সমস্ত অমূলদ সংখ্যা পূর্ণ সংখ্যার সহগযুক্ত বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজ হতে পারে না, তাদেরকে কি বলা হচ্ছে? অবীজীয় বা তুরীয় অমূলদ সংখ্যা। অবীজীয় বা তুরীয় অমূলদ সংখ্যার মধ্যে উদাহরণ কি কি আছে? পাই আর ই আছে। আর বীজীয়র মধ্যে যে কোনো হচ্ছে মোটামুটি ওই রুট ওভার সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা বাদ দিয়ে যে কোনো সংখ্যা রুট হবে, কিন্তু নেগেটিভ যেন না হয়, ভিতরে রুটের ভিতরে যেন নেগেটিভ না হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। কারণ রুটের ভিতরে নেগেটিভ হয়ে গেলে প্রথমেই বলে দিয়েছি যেটা, সেটা কি হয়ে যাবে? জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা হয়ে যাবে, যেটা আমাদের সিলেবাসে নেই। তো এই গেছে মোটামুটি আমাদের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা। এই সমস্ত সংখ্যাগুলোকে একসঙ্গেই কি বলা হচ্ছে? বাস্তব সংখ্যা বলা হচ্ছে। যেই স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই যা ভাগ আছে সমস্তগুলোকে একসঙ্গে মিলিয়ে বাস্তব সংখ্যা বলা হচ্ছে। বইয়েতে আরেকটা ব্যাপার বলা আছে, আমি প্রথমটাই বলে দিয়েছিলাম, একটা গোল সার্কেল করে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, যেটা হচ্ছে দল। তাহলে এরকম প্রত্যেকটা দলকে এক জায়গায় করে একটা ত্রিভুজ আকৃতি একটা পিরামিড তৈরি করা আছে। এটা একটু দেখে নেবে, এটা বলতে গেলে আবার সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। এটা জাস্ট ওই প্রত্যেকটা সংখ্যার পরে একটা করে দেখবে ওইরকম ডায়াগ্রাম আঁকা রয়েছে, সেই ডায়াগ্রামটা দেখে নেবে, বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। এছাড়াও এই অনুশীলনীতে আরও কিছু কিছু ছোট ছোট সংজ্ঞা টাইপের আছে, যেগুলো জানা খুবই দরকার। যেমন এখানে একটা আছে সমতুল্য মূলদ সংখ্যা। সমতুল্য মূলদ সংখ্যা, ধরো 2/3 একটা সংখ্যা নিলাম, 2/3, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, কেননা p/q আকারে প্রকাশ করা গেছে। তাহলে এই সংখ্যার সমতুল্য মূলদ সংখ্যা কি হবে? আমি একটু লিখে নিই। সমতুল্য মূলদ সংখ্যা, তাহলে এই সংখ্যাটা সমতুল্য মূলদ সংখ্যা কি কি হবে? সমতুল্য মানে কি? সমতুল্য মানে এটার যে মানে লঘিষ্ঠ আকার হবে, সেটা এর সঙ্গে সমান হবে। লঘিষ্ঠ আকারটা মানে কাটাকাটি করলে যেটা হবে এর সঙ্গে সমান হবে। তাহলে আমরা এটা বার করব কি করে? প্রথমে একে 2 দিয়ে গুণ করো, ওপর নিচে 2 দিয়ে গুণ করো, তাহলে একটা পেয়ে যাবে। 2 2 × 4, 3 2 × 6, একটা পেয়ে গেলাম। আবার 3 দিয়ে গুণ করো, 3 2 × 6, 3 3 × 9, 4 দিয়ে গুণ করো, 4 2 × 8, আর 3 4 12। দেখো এইগুলো হচ্ছে এর সমতুল্য মূলদ সংখ্যা। আরো বার করা যাবে, অসংখ্য বার করা যাবে। তো এইখানে দেখো এবার কাটাকাটি করো, 2 2 × 4, 3 2 × 6, 2/3। এটা 3 দিয়ে কাটো, 3 2 × 6, 3 3 × 9, 2/3। 4 দিয়ে কাটো, 4 2 × 8, 3 4 12। তাহলে কত হচ্ছে? 2/3।
3। তো এই সমস্ত সংখ্যাগুলোকে এরকমভাবে তোমরা সমতুল্য ভগ্নাংশগুলোকে বা সমতুল্য যে মূলদ সংখ্যাগুলোকে বার করতে পারবে। যে কোনো একটা মূলদ সংখ্যা দিলে তার সমতুল্য মূলদ সংখ্যা কিভাবে বার করবে, ওপর নিচে প্রথমে 2 দিয়ে গুণ করবে একটা পাবে, 3 দিয়ে গুণ করবে একটা পাবে, 4 দিয়ে গুণ করবে, এরকমভাবে পরপর গুণ করতে করতে যাবে, একটা একটা করে পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তারপরে আসছে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা, এটা ছোটবেলায় তোমরা করেছো পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে, তবুও একবার বলে দিচ্ছি। তো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলবো? যদি দুটো সংখ্যার মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা মানে সেইগুলো দুটো সংখ্যা যেটা হবে, পরস্পর মানে দুটো লাগবে সংখ্যা, তো দুটো সংখ্যাই যে মৌলিক হতে হবে এরকম কোনো কথা নেই। যৌগিক সংখ্যাও পরস্পর মৌলিক হয় যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে। দুটো সংখ্যার মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, যেমন ধরো 6 নিলাম, না একটা নিলাম ধরো 15 আর একটা নিলাম 16, একটা 15 আর একটা 16, তাহলে এদের মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে তখন তাদেরকে কি বলবো? পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক, ঠিক আছে। তো পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে এখানে দেখো 15, 15টাকে যদি আমি ভাঙি, 15টাকে ভাঙলে কত হবে? 1 গুণ 3 গুণ 5, এটা হচ্ছে কি 15। তোমরা সবসময় মৌলিক উৎপাদকে ভাঙবে, যখন ভাঙবে মৌলিক উৎপাদক, এটাই হচ্ছে নিয়ম। কেননা যৌগিক সংখ্যা দিয়ে ভাঙলে সেখানে আরও ভাঙতে পারতো, ঠিক আছে, সেই জন্য সমস্যা হয়ে যাবে। তো এইবারে যদি আমি এটা 16টাকে ভাঙি তাহলে কত হবে? 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এবার দেখো এই আমার ভাঙা হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে দেখো একেরই শুধু মিল আছে। কার মিল আছে? 1, শুধু একেরই মিল আছে, আর কোনো সংখ্যার মিল নেই। তাহলে এই দুটো 15 আর 16, দেখো 15 16 দুটোই কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু পরস্পর মৌলিক হবে 15 16। কেন হচ্ছে? কারণ এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক এদের মধ্যে নেই। যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থেকে যায় তাহলে তারা পরস্পর মৌলিক হবে না, ঠিক আছে। তো এইখানে হচ্ছে দেখো 15 আর 16 ক্ষেত্রে একই শুধুমাত্র সাধারণ উৎপাদক আছে। তাহলে এরকম টাইপের সংখ্যা যদি চলে আসে তাহলে আমরা এখান থেকে আইডেন্টিফাই করব যে এরা হচ্ছে পরস্পর মৌলিক কিনা। যেমন 8 আর 9, এই দুটো সংখ্যা, এরা কি পরস্পর মৌলিক হবে? দেখা যাক। ধরো 8কে যদি আমি ভাঙি তাহলে কত হবে? 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। আর 9কে যদি ভাঙি তাহলে কত হবে? 3 গুণ 3। এখানে দেখো এই সংখ্যার মধ্যে আর এই সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক পাওয়া যাচ্ছে না। যদি সাধারণ উৎপাদক না পাওয়া যায় তাহলে এরা কি হবে না? পরস্পর মৌলিক হবে না। আচ্ছা, আগেরটা একটু বলা ভুল হয়ে গেছে। যদি এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে এরা কি হবে? পরস্পর মৌলিক হবে। আর যদি থেকে যায় সাধারণ উৎপাদক তাহলে পরস্পর মৌলিক হবে না। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আসছি আমরা বাস্তব সংখ্যা রেখা। বাস্তব সংখ্যা রেখা কাকে বলবো? বাস্তব সংখ্যা রেখা কাকে বলবো? তো বাস্তব সংখ্যা রেখা বলবো প্রতিটি এক বাস্তব সংখ্যা, যে বাস্তব সংখ্যাগুলো আমরা পড়লাম, এই যে বাস্তব সংখ্যা, প্রতিটি বাস্তব সংখ্যার জন্য সংখ্যা রেখা একটা নির্দিষ্ট বিন্দু পাবো, ঠিক আছে। যেমন একটা উদাহরণ হিসাবে বলতে পারি যে এখানে ধরো একটা মাইনাস ধরো 3 নিয়ে নিলাম, তাহলে 3টা কোথায় পাবো? এইখানে প্রথমে কত হবে? +1 হবে, এটা কত হবে? +2 হবে, এটা কত হবে? +3 হবে। তাহলে 3টা কোথায় পাবো? এই জায়গাটায় পাবো। তাহলে এখানে একটা সংখ্যা নিলাম 3, যার মানটা পেলাম সংখ্যা রেখায় এই জায়গাটায়। এবার আরেকটা সংখ্যা নিলাম -2, তাহলে সেটা কোথায় পাচ্ছি? -1 -2, এই জায়গাটায় পেলাম, সেটা এখানে পেলাম। তাহলে প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য আমি সংখ্যা রেখায় একটা কি পাবো? নির্দিষ্ট বিন্দু পাবো। আবার সংখ্যা রেখার একটা নির্দিষ্ট বিন্দুর জন্য ধরো এইখানে একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, তার জন্য একটা বাস্তব সংখ্যা পাবো। সেটা কত পাবো? এখান থেকে ক্যালকুলেশন করে নিই। এটা কত ছিল? মানে -3, তাহলে এটা ধরো হলো -4, তাহলে এখানে কত পেলাম? -4, তাহলে এটার জন্য এটা পেলাম। তাহলে ঠিক বিপরীতটা, মানে একটা বাস্তব সংখ্যার জন্য, যে কোনো একটা বাস্তব সংখ্যার জন্য সংখ্যা রেখায় একটা নির্দিষ্ট বিন্দু পাবো, তার জন্য একটা নির্দিষ্ট বিন্দু বরাদ্দ করা আছে সংখ্যা রেখায়। আবার সংখ্যা রেখার কোনো একটা নির্দিষ্ট বিন্দুর জন্য আমরা কি পাবো? একটা বাস্তব সংখ্যা পাবো। সেটাকেই কি বলা হচ্ছে? বাস্তব সংখ্যা রেখা
বলা হচ্ছে। বাস্তব সংখ্যা রেখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের বইয়ে পেজ নাম্বার 8-এ আছে, ঠিক আছে, বইয়ে পেজ নাম্বার 8-এ দেখে নেবে বাস্তব সংখ্যা রেখা। এবার এই বাস্তব সংখ্যা রেখার এই ব্যাপারটা কে বলেছিলেন? ক্যান্টর ডেডিকাইন্ড। ক্যান্টর ডেডিকাইন্ডের শত সিদ্ধান্তও বলা হয় এখানে। প্রশ্নটা দুরকমভাবে হতে পারে, উত্তরটা একটাই, যে বাস্তব সংখ্যা রেখা কাকে বলে, অথবা ক্যান্টর ডেডিকাইন্ডের শত সিদ্ধান্তটি লেখো, তাহলে সেই একই উত্তর, মানে একই রেজাল্ট, যে প্রতিটি বাস্তব সংখ্যা রেখার জন্য সংখ্যা রেখায় একটি নির্দিষ্ট বিন্দু পাবো, আবার সংখ্যা রেখার কোনো নির্দিষ্ট বিন্দুর জন্য একটা বাস্তব সংখ্যা পাবো। এটাকেই কি বলা হচ্ছে? বাস্তব সংখ্যা রেখা বা ক্যান্টর ডেডিকাইন্ডের শত সিদ্ধান্ত। বইয়ে পেজ নাম্বার 8-এ এটা দেওয়া আছে। এবার আসছি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য মানে যে তোমাদের প্রমাণ করতে হবে এরকম কিছু নয়, এখানে জাস্ট উপপাদ্যের স্টেটমেন্টটা দেওয়া আছে, প্রমাণটা তোমাদের ক্লাস 10-এ আছে। পিথাগোরাসের উপপাদ্য সম্ভবত 49 নাম্বার উপপাদ্য আছে। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি বলছে তার স্টেটমেন্টটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। এখান থেকে অনেকগুলো পিথাগোরাসের যে উপপাদ্যের যে স্টেটমেন্ট বা যে সমীকরণটা আমরা পাবো, সেখান থেকে আমাদের অনেক কিছু কাজে লাগবে, এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো পিথাগোরাসের উপপাদ্য কাকে বলছি? কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে, অপর দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে কি হবে? সমান হবে। তো চলো একে একটু দেখা যাক কেমন হতে পারে। ধরো এইখানে আমি একটা ছোট করে সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। কি করলাম? একটা সমকোণী, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। বিটা একটু এদিকে সরিয়ে দিই, বি, এটা এ বি সি। এবার পিথাগোরাস কি বলছে? যে আমি যদি অতিভুজের উপরে একটা বর্গক্ষেত্র আঁকি, মানে অতিভুজের যে বাহুটা রয়েছে এই বাহুর উপরে এই বাহুটার সমান করে একটা বর্গক্ষেত্র আঁকি এরকম ভাবে। সাপোজ এটা একটা বর্গক্ষেত্র হলো অতিভুজের উপরে, যদিও হয়নি বর্গক্ষেত্র, তবু ধরে নিতে হবে যে বর্গক্ষেত্র হয়েছে। তো এটা একটা যদি বর্গক্ষেত্র হয়, তো এই বর্গক্ষেত্রে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা, চারটে বাহুই সমান হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হয়? বাহু স্কোয়ার। তাহলে এখানে একটা বাহু তো এসি দেওয়া রয়েছে, তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? এসি স্কোয়ার, ঠিক আছে। তারপরে যদি এর উপরে যদি একটা বর্গক্ষেত্র বিসি, ভূমিটার উপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, আমি ভূমির উপরে কি করলাম? একটা বর্গক্ষেত্র আঁকলাম, তাহলে এর এই চারটে বাহু কি হবে? সমান হবে। সমান হলে এটা সাপোজ এটার বাহু হচ্ছে বিসি, তাহলে এটা কি হবে? ক্ষেত্রফলটা হবে বাহু স্কোয়ার মানে বিসি স্কোয়ার। তেমনি ভাবে যদি লম্বের উপরে একটা বর্গক্ষেত্র আঁকি, এই লম্বের উপরে একটা বর্গক্ষেত্র আঁকলাম, তাহলে এটা কি হচ্ছে? এবি বাহু, তাহলে এটা কত হবে? এবি স্কোয়ার। তাহলে পিথাগোরাস কি বলছে? স্টেটমেন্টটা কি বলছে? যে এর ক্ষেত্রফল, এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র যেটা আছে তার ক্ষেত্রফল যা হবে, এই লম্ব আর এই ভূমি এই দুটোর যোগফলের সঙ্গে, ক্ষেত্রফলের যোগফলের সঙ্গে কি হবে? সমান হবে। সাপোজ একটা উদাহরণ হিসাবে আমরা যদি বলি, এটা ধরো 64 বর্গ একক, এটা হচ্ছে 36 বর্গ একক, আর এটা হচ্ছে 100 বর্গ একক, ঠিক আছে। এবার দেখো এটার ক্ষেত্রফল যা হচ্ছে এই দুটোর যোগফলও তাই হচ্ছে। দেখো 37, 90 আর 4 10, 100। তাহলে এটা হচ্ছে 100 বর্গ একক, এটা হচ্ছে কত? 64 বর্গ একক, এটা 36 বর্গ একক, মানে এই দুটো যোগ করলে কি হবে? এটা সঙ্গে সমান হবে। এটা প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, পিথাগোরাসের উপপাদ্যটা প্রযোজ্য, ঠিক আছে। তা আরেকবার বলে দিচ্ছি পিথাগোরাসের উপপাদ্যটা কি বলতে চাইছে। পিথাগোরাস যে সংজ্ঞাটা, এটা আসে পরীক্ষায়, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কি হচ্ছে? অতিভুজ। 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়। তাহলে অতিভুজের উপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তার যে ক্ষেত্রফলটা হবে অন্য দুটো বাহু, মানে এই বাহুটার উপর একটা বর্গক্ষেত্র আঁকবো আর এই বাহুটার উপর এই একটা বর্গক্ষেত্র হবে, তাদের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হবে। এটাও তোমাদের পেজ নাম্বার 8-এ দেওয়া আছে, ঠিক আছে। তো এই গেল পিথাগোরাসের উপপাদ্য। তো এইখান থেকে আমরা কি পেলাম? সমীকরণটা দেখো, এখান থেকে এটা পেলাম এসি স্কোয়ার সমান সমান কি হচ্ছে? এই দুটোর যোগফলের সঙ্গে সমান, মানে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এইটা মনে রাখতে হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার এখানে
নাম যেভাবে দেওয়া থাকবে এবিসি, সেই অনুযায়ী এটা পরিবর্তিত হবে। মানে প্রথমে হবে কি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা মাথায় রাখতে হবে। সব সময় যে এরকম ভাবে নাম দেওয়া থাকবে তাও না, এটা যদি এখানে দেওয়া থাকে, বি এখানে, সি এখানে দেওয়া থাকে, তখন কিন্তু আবার একটু সমস্যা হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে নাম অনুযায়ী এখানে যদি এক্স ওয়াই জেড দেওয়া থাকে তাহলে একটু সমস্যা হবে। তারপরে পি কিউ আর যদি দেওয়া থাকে তাহলে একটু সমস্যা হবে। তাহলে কি বললাম, এই কথাটা মাথায় রাখবে যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের স্টেটমেন্ট। এটা পরীক্ষায় সংজ্ঞা আকারেও অনেক সময় দিয়ে দেয়, প্লাস তোমাদের এখান থেকে কিছু কিছু শর্ট প্রশ্ন সলভ করতে হবে। প্লাস সংখ্যা রেখায় যখন আমরা কোনো সংখ্যাকে বসাবো, আমরা সেকেন্ড ক্লাসে এটা দেখবো যে সংখ্যা রেখায় যদি কোনো সংখ্যাকে বসাই কিভাবে বসাবো, সেটা এই এটাকে কাজে লাগিয়ে, আমাদের পিথাগোরাসের উপপাদ্যটাকে কাজে লাগিয়ে সেটাকে আমাদের বসাতে হবে। তো দেখো, এই মোটামুটি যা ছিল এর মধ্যে আমি আলোচনা করে দিয়েছি। এবার যা আছে সেগুলো সব প্রশ্নের মধ্যে আছে। তো এখানে একটা কথা বলা হয়নি, বাস্তব সংখ্যা যেটা ছিল, এই সমস্ত যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করলাম সবই হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার ইংরেজি নামটা কি বলা হচ্ছে, রিয়েল নাম্বার। তোমাদের অনুশীলনীর একদম প্রত্যেক পেজে লেখা আছে, প্লাস অনুশীলনীতে শুরুতেও লেখা আছে। এটাকে ইংরেজি বড় হাতের আর অক্ষর দ্বারা কি করা হয়, সূচিত করা হয়। এখানে এর সঙ্গে এর ম্যাচ আছে, কিন্তু সবগুলো ম্যাচ নেই, তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ইংরেজি বড় হাতের আর অক্ষর দ্বারা সূচিত করা হয়। তাহলে এই মোটামুটি ছিল আজকে ভিডিও বাস্তব সংখ্যার ওপরে। তো পরের ভিডিওটা খুব শিগগিরই আসতে চলেছে, এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর একটা করে লাইক করে দাও। তো এই ছিল মোটামুটি ভিডিও, তারপরে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।